আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি নবনীতা, আমি খায়রুল বাশার। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। নতুন পেনশন স্কিম থেকে বাদ রাখার দাবিতে সারা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকালের ধর্মঘট, ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ। স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়ন করতে মন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশ, দুর্নীতিবাজদের কাউকে ছাড় দেয়া হবে না মন্তব্য। রাসেলস ভাইপার নিয়ে নানা অপপ্রচারে শরীয়তপুরে জনমনে আতঙ্ক, জেলা প্রশাসন ও কৃষি বিভাগের সচেতনতামূলক কার্যক্রম। হোলি আর্টিজান বেকারিতে হামলার 8 বছরের নিহতদের প্রতি শ্রদ্ধা, জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি। এবং দেশের প্রথম হাসির সিনেমা 13 নম্বর ফেকু ওস্তাগার লেনের 60 বছরের পূর্তি, চ্যানেল আইতে বিশেষ প্রদর্শনীর সাথে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন স্ট্রিমিং। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। বৈষম্যমূলক পে স্কেল ও পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। আন্দোলনরত শিক্ষকরা বলেছেন, দাবি না মানা পর্যন্ত সব প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবেন তারা। মইনুল হাসানের রিপোর্টে বিস্তারিত। স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠানের জন্য সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা এই পেনশন স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে আন্দোলন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পেনশন স্কিম প্রত্যয় এই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে অচল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের কর্মসূচির কারণে নতুন করে সেশন জটের সংখ্যায় শিক্ষার্থীরা। প্রথম বর্ষের ক্লাসের রুটিন দেওয়া হয়েছিল 1 তারিখ থেকে এবং তাদের ওরিয়েন্টেশনের কথা বলা হয়েছে। তো তারা নতুন ক্যাম্পাসে এসে তারাও এক ধরনের অনিশ্চয়তায় ভুগছে যে তাদের ক্লাস কবে নাগাদ শুরু হবে। বেসরকারি ডিপার্টমেন্টেই আমাদের পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হয়েছে। তো আমরা যেটা চাচ্ছি আর কি, যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলো সমাধান করা হোক এবং আমরা যাতে এক্সাম দিতে পারি। শিক্ষক নেতারা বলেন, বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। কারা কোন উদ্দেশ্যে এই রকম একটি প্রত্যয় চাপিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করছেন? কিভাবে সারা 35টি বিশ্ববিদ্যালয়কে অসন্তোষ তৈরি করছেন? হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ, শত শত পরীক্ষা, সিলেবাস, আমি নিজেও চেয়ারপারসন, তাহলে কি হবে? এর দায় কে নিবে? সুতরাং আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। 20 মে সর্বজনীন পেনশন স্কিল সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং আগের পেনশন স্কিম চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। 26 মে থেকে 27 জুন পর্যন্ত মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষকরা। রোববার পূর্ণ কর্মবিরতি পালন করা হয় এবং সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু হয়েছে। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়ন করতে মন্ত্রী ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে এক প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে, কাউকে ছাড় দেওয়া হবে না। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি আইনের খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়, কিন্তু প্রধানমন্ত্রী তার নামে আর কোনো প্রতিষ্ঠান করতে সম্মতি দেননি। পরে শেখ হাসিনা অংশটুকু বাদ দিয়ে ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি নামে অনুমোদন দেয় মন্ত্রিসভা। ওনার নামে প্রতিষ্ঠান না করার জন্য নির্দেশনা দিয়েছেন, বলেছেন যে ওনার নামে উনি আর করবেন না। বৈঠকে শাকসবজি রপ্তানিকে উৎসাহিত করে রপ্তানি নীতি 2024 থেকে 27 অনুমোদন দেওয়া হয়। এতে নারী উদ্যোক্তারা বিশেষ সুবিধা পাবেন। আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস সেটি রপ্তানিতেও যেন আমরা বিশেষ উৎসাহ প্রদান করি, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। উনি আমাদের এখান থেকে শাকসবজি
ফল এটি আন্তর্জাতিক বাজারের জন্য উপযুক্ত করে তৈরি করে সেটি রপ্তানি ক্ষেত্রে যেন আমরা সহযোগিতা করি সেই নির্দেশনা দিয়েছে। আর একটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা হলো এই যে কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে যেন খুব কঠোরভাবে নজরদারি করা হয়, সেটা নির্দেশনা দিয়েছেন। আর একটা দিয়েছেন যদি কোনো বিষয়ে যদি ডিসপিউট হয় কোনো আমাদের রপ্তানি কারকের সাথে বা ওই দেশে কোনো আমদানি কারকের, সেক্ষেত্রে যেন বড় আকারে ইতে না যেয়ে আমরাই যেন একটা ডিসপিউট রেজলিউশনের একটা মেকানিজম তৈরি করে দিই, তার একটা ব্যবস্থা এখানে সন্নিবেশিত করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। একটা অফিসে সবাইকে দুর্নীতিবাজ হাতে গোনা কয়েকজন করে, তাই না? এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয়। তো সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তারা কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। পদ্মা সেতু পরিচালনা নিজেদের নিয়ন্ত্রণে আনতে কোম্পানি গঠন করা হচ্ছে। এজন্য সরকারি মালিকানাধীন পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই কোম্পানির মূলধন হবে ১,০০০ কোটি টাকা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপির লড়াই করার অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাহলে বাংলা ভাই ও শায়েখ আব্দুর রহমান কাদের হাতে সৃষ্টি হয়েছিল? রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, ভারত বিরোধিতা করলেও ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি। নাজিব বেগ জানাচ্ছেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর উত্তরের আলোচনা সভা। বৃষ্টির মধ্যেই তেজগাঁওয়ে সভাস্থলে আসেন দলের মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। যোগ দেন কেন্দ্রীয় নেতারাও। ভারত নিয়ে বিএনপির দ্বিমুখী অবস্থানের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়েও কথা বলেন তিনি। এরা ভারত বিরোধিতা করে, কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছা গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে ২০০১ সালে ক্ষমতায় এসেছে। মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি, এ দুটা কি এক? জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপির বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জঙ্গিবাদের বিরুদ্ধে নাকি লড়াই করছেন তারা। বাংলা ভাই শায়েখ রহমান, জঙ্গিবাদ কারা সৃষ্টি করেছে? ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স দেখাবে আওয়ামী লীগ সরকার। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী ভারত সফরে যে সমঝোতা স্মারক সই হয়েছে তার মধ্যে বাংলাদেশ কি পেয়েছে জনগণ জানতে চায়, এমন প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশকে ভারতের কাছে পরনির্ভরশীল করার পরিকল্পনা করেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত কমিটিকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে মহাসচিব বলেন, ভারতের রেল বাংলাদেশে প্রবেশ নিয়ে বিএনপি কোনো ষড়যন্ত্র করছে না, বরং সরকারের মন্ত্রীরা বিএনপির নাম বলে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না, তাহলে বাংলাদেশের মাটিতে তারা রেল লাইন স্থাপন, রেল ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে না। অন্যান্য বিষয়গুলো আকাশ, স্থল, নৌপথে সবখানেই তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কী পেরো সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি। আমাদের যে পানির হিস্সা, সেই হিস্সাটাতে আমরা পাইনি। তিস্তা নদীর পানি আমরা পাইনি। আমরা অন্যান্য অভিন্ন যে নদী আছে তার কোনো হিস্সা আমরা পাচ্ছি না। রাসেলস ভাইপার নিয়ে নানা প্রচারে নদীবেষ্টিত শরীয়তপুরের কৃষক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভীতি দূর করতে জেলা প্রশাসন সহ কৃষি বিভাগ নানা সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। পদ্মা মেঘনা বেষ্টিত শরীয়তপুরের চরাঞ্চল সহ গ্রামেগঞ্জের কৃষক বিষধর সাপ, চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার নিয়ে
আতঙ্কে রয়েছেন। অতি সাবধানতার সাথে কৃষি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। যেখানে ইঁদুর বসবাস করে ওইখানে একটু সতর্কতামূলকভাবে চলাফেরা করতে হবে। ওইটা যখন মানুষ আঘাত করে তখন সাপও আঘাত করে। কৃষি অফিসাররা যে বক্তৃতা দিল, মানে যে সভা করলো, এতে আমাদের ভয়ের কিছু নাই, কারণ ওটারে আঘাত করলে ওটা আঘাত করে। সাহায্যে জানতে পারলাম যে মানে কত লোকটা ওই ওজাবদ্ধ কোনো কার্যকারী নেই, এখন হসপিটালেই সবচেয়ে বেটার। রাসেল ভাইরাস খালি শুনি, আমরা চোখে দেখি নাই, আর কারো কামড়াই তো দেখিনি। কৃষক সহ সর্বসাধারণের ভীতি দূর করতে জেলা প্রশাসন সহ কৃষি বিভাগ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। সাপে কাটা রোগীকে ওঝাবুদ্ধের কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এই সাপটি প্রাকৃতিক পরিবেশে দীর্ঘদিন থেকেই রয়েছে, বিদ্যমান রয়েছে। এই সাপকে যদি আমরা ডিস্টার্ব না করি, জ্বালাতন না করি, সে সাধারণত মানুষকে কামড়ায় না। অবশ্যই আপনারা এই সাপটা দেখলে কাছে যেয়ে সাপকে মানে ডিস্টার্ব করবেন না বা যন্ত্রণা করতে যাবেন না, তাইলে সাপের এই আক্রমণ থেকে রক্ষা হবে না। রাসেলস ভাইপার আতঙ্ক দূর করতে কৃষি বিভাগের সাথে সমন্বিতভাবে সচেতনতামূলক কার্যক্রম সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আমরা ইতিমধ্যে কৃষকদেরকে, যারা মাঠে কাজ করেন, চরাঞ্চলে যারা কাজ করেন, যারা আমাদের নাগরিকরা চরাঞ্চলে বসবাস করেন, তাদেরকে আমরা ইতিমধ্যে সচেতন করেছি যে আমরা যেন অহেতুক ভীতি সৃষ্টি না করি। ভীতি সৃষ্টি করলে এখানে আমাদের কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা নিব। কাউকে যদি সাপে কাটে তাকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। আমাদের পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ আছে। গত এক সপ্তাহে জেলায় কাউকেই সাপে কাটেনি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলার ৮ বছর আজ। হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা, আর ভাস্কর্যে শ্রদ্ধা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সদস্য সংগ্রহে সক্রিয় থাকলেও জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে আছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি। এনামুল কবির রূপম জানাচ্ছেন। রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ঘটনাস্থলে শ্রদ্ধা জানান ঢাকায় কর্মরত যুক্তরাষ্ট্র, ইটালি, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। হোলি আর্টিজানে হামলাকারী জঙ্গিদের প্রতিরোধে সেদিন প্রথম এগিয়ে এসেছিলেন রাজধানীতে কর্মরত দুই সাহসী পুলিশ কর্মকর্তা, এএসপি রবিউল আর ইন্সপেক্টর সালাউদ্দিন। জঙ্গিদের গুলিতে মারা যান দুজনই। তাদের স্মৃতিতে গুলশান থানার সামনে স্থাপিত স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি মনিরুল ইসলাম, র্যাবের মহাপরিচালক হারুনর রশিদ, ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। হোলি আর্টিজানের পরপরই আমরা জানি যে সুলাকিয়াতে একটা হামলা প্রচেষ্টা হয়। এরপর কোথাও আসলে জঙ্গিরা সেইভাবে ছোট কিংবা বড় কোনো ধরনের হামলাই করতে পারেনি। আগেই আমরা অভিযান চালিয়েছি। উই আর ভেরি ক্লোজলি মনিটরিং। সেটা শুধুমাত্র যে ফিজিক্যাল তা না, আমরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছি। আপনারা যেমন যে সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি। জঙ্গি সংশ্লিষ্ট যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক, ব্যক্তি হোক কিংবা সংগঠনই হোক, তাদের প্রত্যেকের পেছনেই আমাদের তৎপরতা রয়েছে এবং সেটি অব্যাহত থাকবে। শ্রদ্ধা জানান বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি বি.এম. ফরমান আলী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সহ অন্যরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে দাউদি বোহরা সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে দাউদি বোহরা সম্প্রদায়ের 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সম্প্রদায়টির সভাপতি কায়েদ জোহর উজ্জিয়ানওয়ালা। সাক্ষাতে বাংলাদেশের অন্য সম্প্রদায়ের মতো দাউদি বোহরা সম্প্রদায়ও শান্তিতে বসবাস করবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, নিরাপত্তা, আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা। একই সঙ্গে তারা মানব কল্যাণে শেখ হাসিনার অবদান তুলে ধরেন। তারা হাতে তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তাদের কমিউনিটি নেতা শেখ তাহেরের একটি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেন। 1966 সালে মুক্তিপ্রাপ্ত এদেশে প্রথম হাসির সিনেমা 13 নম্বর ফেকু ওস্তাগার লেন এর 60 বছর পূর্তিতে
চ্যানেল আইয়ের পর্দায় প্রদর্শন করা হয়েছে এই চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে বশির হোসেন পরিচালিত সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও স্ট্রিমিং হচ্ছে। চলচ্চিত্রটির মধ্য দিয়ে সে সময় সিনেমা ও সমাজ ব্যবস্থা নিয়ে তরুণ প্রজন্ম জানতে পারবে বলে মনে করেন সিনেমা সংশ্লিষ্টরা। রোকসানা আমিনের রিপোর্ট। 13 নং ফেকু ওস্তাগার লেন এদেশের প্রথম হাসির সিনেমা। 1966 সালের 1 জুন মুক্তি পাওয়া চলচ্চিত্রটির মাধ্যমে ঢালিউডে নায়ক রাজ্জাকের অভিষেক ঘটে। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেন বশির হোসেন। আমাকে বাঁচাও ভাই, ওই যে একটু আগে যে পয়সাটা আমরা দুজন বাঁচ করে নিলাম না, ওই পয়সাটা না সকালবেলায় মেম সাহেব আমাকে গুড় কিনতে দিয়েছিল। খান জয়নুলের রচনায় নির্মিত 13 নং ফেকু ওস্তাগার লেনের চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন সালাউদ্দিন। এতে সুমিতা দেবী, সুজাতা, আনোয়ারা, সিরাজুল ইসলাম, বেবি জামান, কামাল আহমেদ ছাড়াও বিশেষ একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন নায়ক রাজ্জাক। একটু বাইরে গিয়েছিলাম। চলচ্চিত্রটি 60 বছর উপলক্ষে সোমবার বিকেল 3:05 চ্যানেল আইয়ের পর্দায় ছবিটির বিশেষ প্রদর্শনী হয়। সবাই সব রকম সিনেমা দেখতেন বলেই 13 নম্বর ফেকু ওস্তাগার লেনের মতো ছবি নির্মিত হয়েছে এবং সেই ছবিটা হাসির ছবি এবং বাংলাদেশের সেরা কয়েকটি ছবির মধ্যে একটা। দেখার দরকার এই কারণে যে আগের মানুষের প্রতিভা কোন স্তরের ছিল সেই জানবার সুযোগটা তো এখন তাদের কর্মের মধ্য দিয়ে প্রকাশিত হয়। বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও সিনেমাটির স্ট্রিমিং হচ্ছে। আমরা সাউন্ডের কিছু কাজ করেছি আর টুকটাক এডিটিং করেছি ছবির কোয়ালিটিতে টেকনিক্যালি। তারপরে আমরা চেষ্টা করেছি ছবিটিকে একটু ওই ফরম্যাটে রাখতে। এটা একটা ক্লাসিক ছবি, চমৎকার একটি হাসির ছবি। সারা জাগানো চলচ্চিত্রের নায়িকা বরেণ্য শিল্পী সুজাতাও চ্যানেল আইয়ের পর্দায় সিনেমাটি উপভোগ করেছেন। আমার কাছে এত ভালো লাগলো, আরও ভালো লাগলো কি যে এত বছর পর যে কীরকম এই ছবিটা যে এখনও মানুষ পছন্দ করে, 60 বছর আগেকার ছবি। এবং আমার যে সহশিল্পী ছিলেন যেমন সিরাজ ভাই, সুমিতা দি, আনোয়ারা, কামাল আহমেদ, কেউ আছে কেউ নাই, এবং এই স্মৃতিগুলো কিন্তু আমাকে কিছুটা পীড়াও দিল, আবার কিছুটা কিন্তু খুব উৎসাহিত করলো আর কি। আর এই ছবিটা না যখন আমরা করি কোনো টেক কিন্তু এক টেকে ওকে হয় নাই, কারণ প্রতিটি টেকে কেউ না কেউ হাসতো, হেসে ফেলতো আর কি। খান জয়নুল ভাই লেখা তো। 13 নং ফেকু ওস্তাগার লেন চলচ্চিত্রটির গানের সুর করেছেন সত্য সাহা। চিত্রগ্রাহক ছিলেন আব্দুস সামাদ। পপুলার ফিল্মস অ্যান্ড থিয়েটার্সের পরিবেশনায় সিনেমাটি সম্পাদনায় ছিলেন বশির হোসেন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবার স্পোর্টস। ধন্যবাদ মিশু। জাতীয় সংসদে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধনী বিল 2024 পাশ হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বিলটি পাশের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। এর আগে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়। আর জরুরি জনগুরুত্ব সম্পন্ন মনোযোগ আকর্ষণী নোটিশ সমূহের নিষ্পত্তি স্থগিত করা হয়। জাতীয় সংসদের সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পরে জানাচ্ছি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন বেরিল। বার্বাডোসে আটকা পড়েছে টি-20 বিশ্বকাপের 2 ফাইনালিস্ট। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। যাচ্ছি পরের সংবাদগুলোতে। আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটের আবেদনকারী বলেন, দুদক যদি দুর্নীতি দমন করতে পারত তাহলে দেশে আজ বড় বড় দুর্নীতিবাজের সৃষ্টি হতো না। আর আইন বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেন, দাখিল করা সম্পদের হিসাব যাচাই বাছাই করে দেখা হলে দুর্নীতি অনেকখানি কমে যাবে। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে আলোচনা চলছে সর্বত্র। যদিও কর্মকর্তারা সময় সময় সম্পদের হিসাব দাখিল করবেন বলে আইনে বলা আছে,
কিন্তু তা প্রতিফলন হয় কিনা তা জানা যায় না। এ অবস্থার প্রেক্ষিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের বিষয়ে হাইকোর্টে রিট করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা সিভিল ক্যাপাসিটিতে কাজ করছেন তাদের সম্পদের হিসাব বিবরণী যেন নেওয়া হয় এবং সেগুলো যেন প্রকাশ করা হয় সেই নির্দেশনা চেয়ে আমরা সেই মামলাটি দায়ের করেছি। দুদক দুর্নীতি প্রতিরোধ করতে পারত, তাহলে আজকে বেনজির, মতিউর, ফয়সাল এদের জন্ম হয় কিভাবে? দুদক তো অন দ্য ফেসিয়াল অফ দ্য রেকর্ড দ্বারা ফেল করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে কথা বলেন স্বাধীন মালিক। আমাদের সবারই এখন ধারণা হয়েছে যে হয় এই হিসাব তারা দেন না, বা দিলেও এটা পরীক্ষা নিরীক্ষা করা হয় না। অতএব এই হিসাবটা যাতে বাধ্যতামূলকভাবে দেয়া হয় এবং দেয়া হওয়ার পরে সবার তো আর সম্পত্তির হিসাব সরকারের পক্ষে পরীক্ষা করা সম্ভব না, কিন্তু দৈব চয়নের ভিত্তিতে কিছু যদি পরীক্ষা করে তাহলেই কিন্তু এই দুর্নীতির ব্যাপারটা অনেকটা কমে আসবে। সংবিধানের আলোকে ন্যায়পাল নিয়োগের পরামর্শ দিয়ে স্বাধীন মালিক বলেছেন, দাখিল করা সম্পদের হিসাব যাচাই বাছাই করে আইনি পদক্ষেপ নেবেন ন্যায়পাল। মাজহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। নানা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতি 2 চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী বিদ্যুৎগুলোতে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রয়েছে। গুণগত মানহীন মালামাল কিনে গ্রাহক ভোগান্তি বাড়ানোরও প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। সে সময় স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ সহ অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণে দাবি জানানো হয়। গাজীপুরেও প্রতিবাদ সমাবেশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর কর্মকর্তা কর্মচারীরা। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ফাইনালে সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা জিতে উচ্ছ্বাসে ভাসছে ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে রিজার্ভ ডে থাকায় সোমবারই ভেন্যু ত্যাগ করার কথা ছিল রোহিত কোহলিদের। তবে বার্বাডোজে বিপজ্জনক ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে আটকা পড়েছে 2 ফাইনালিস্ট ভারত ও সাউথ আফ্রিকা। 4th ক্যাটাগরির এই হারিকেনের কারণে বাতাসের গতি 130 মাইলেরও বেশি থাকায় এয়ারপোর্টও বন্ধ হয়ে গেছে। তবে এই আতঙ্কের মধ্যে রয়েছে ক্রিকেটারদের পরিবার, পরিজন এবং অফিসিয়ালরা। প্রথমে নিউ ইয়র্ক, দুবাই হয়ে দেশে ফেরার কথা থাকলেও পরে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে ভারত। কিন্তু এয়ারপোর্ট বন্ধ থাকায় বড় বিমান আসতে পারছে না বার্বাডোজের বিমানবন্দরে। চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের নিয়ে সরাসরি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাদের। চ্যাম্পিয়ন টিমের সবার জন্য ইতিমধ্যে বিসিসিআই এর পক্ষ থেকে 125 কোটি রুপি বোনাস ঘোষণা করা হয়েছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় শিশু সাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত জনপ্রিয় ছোট কাকু সিরিজ হবিগঞ্জের হরবোলা। হবিগঞ্জের একটি রিসোর্টে মাশা ও মঞ্জুরের ডেস্টিনেশন ওয়েডিং এর মধ্যে চুরির সমস্যা সমাধান করতে ছোট কাকুর আগমনকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। ইমপ্রেস টেলিফিল্ম নির্মিত এই সিরিজটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, তানভীর হোসেন প্রবাল, নির্ঝর, বিশাল, আসনা হাবিব ভাবনা, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ এবং অন্যরা। এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজে ৬৬তম ডে অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বর্ণাঢ্য র্যালি, আলোচনা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী মেডিকেল কলেজটি দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনন্য। প্রায় 15,000 ডাক্তার এ প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ করেছেন। অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজ প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন ব্যাচের সহস্রাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন। মেডিকেল কলেজের বর্তমান পরিচালক মহোদয় অত্যন্ত অ্যাক্টিভ মানুষ। তিনি মেডিকেল হাসপাতালের উন্নয়নে এবং সেবা মান নিশ্চিত করার জন্য নিরলস কাজ করছেন। আমি তার সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করে এই হাসপাতালের উন্নয়নের জন্য যা যা করতে হবে আমি তাকে বলেছি আমাকে লিপিবদ্ধ করে এক এক করে দিবেন। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলে একটু একটু করে আপনাদের দাবি ইনশাআল্লাহ পূরণ করব। এবারে কৃষি সংবাদ। সময়মতো পানি পাচ্ছেন না গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলার কয়েক লাখ কৃষক। ফসল উৎপাদনে ডিজেল চালিত সেচ পাম্পের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। প্রতি মৌসুমে কয়েক কোটি টাকার ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। গাছ লাগান, পরিবেশ বাঁচান স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে মাদারীপুর সোসাইটি। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। সংবাদে প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। যাচ্ছি পরের সংবাদগুলোতে। টানা মাঝারি থেকে ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড় ধসে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি কমাতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। আকবর শাহ, কাটলি, লালখান বাজার সহ বেশ কিছু এলাকায় জনসচেতনতায় প্রচার চালানো হচ্ছে। জেলা প্রশাসন ছাড়াও রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সেবা সংস্থা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনও আলাদা আলাদাভাবে সতর্কতামূলক মাইকিং করছে। পাহাড়ের আশপাশে 91টি স্কুলকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রেখেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 50তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি চত্বরে মার্কেটিং বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজনের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা সহ জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। বিশ্বজুড়ে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে মার্কেটিং বিদ্যার প্রয়োজনীয়তা রয়েছে। আলোচনা শেষে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। রাজধানীর মিরপুরে রেনাটা পিএলসির প্রধান কার্যালয়ে ক্যান্সার রোগ নিয়ে আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। জনসচেতনতা তৈরি সহ রোগীদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত প্রসারিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। আয়োজকরা জানান, রেনাটা তাদের ক্যান্সার কেয়ার প্রকল্পের মাধ্যমে দেশের যে কোনো অঞ্চলে বসবাসরত ক্যান্সার রোগীদের 24 ঘন্টার মধ্যে ওষুধ সরবরাহ করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আলিয়া শাহনাজ। এছাড়াও রেনাটা লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার তানভীর সাজিব, অঙ্কোলজি বিভাগের টিম লিডার আমির আবদুল্লাহ সহ বিশেষজ্ঞ চিকিৎসকরাও আলোচনায় অংশ নেন। জাতীয় সংসদে বাজেট পাশ নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলন করেছে এবি পার্টি। বর্তমান সংসদকে জনসমর্থনহীন আখ্যায়িত করে সেই সংসদে দেশের অর্থনীতি ধ্বংসকারী দুর্নীতি সহায়ক অর্থবিল প্রত্যাখ্যান করেন এবি পার্টির নেতারা। সরকারের মন্ত্রী, এমপি, সচিব ও বিভিন্ন বাহিনীর দায়িত্বশীল পদে যারা আছেন তাদের দায়িত্ব গ্রহণের আগে নিজ নিজ সম্পদের বিবরণী দাখিলের দাবি জানান তারা। প্রতি বছর রাজস্ব বোর্ড থেকে সরকারি কর্মকর্তাদের সম্পদের শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পরে জানাচ্ছি। দর্শক, আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। যাচ্ছি পরের সংবাদে। 6 দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। সকালে নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এর আগে ভারতীয় নৌপ্রধান সেখানে পৌঁছলে সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন তাকে স্বাগত জানান। পরে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এর আগে সকালে ভারতীয় নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। সাক্ষাৎকালে তারা দেশের দুই বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার আশা ব্যক্ত করেন। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে বাদ দেওয়ার দাবিতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ শিক্ষকদের অন্যান্য কার্যক্রমও বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সাদিয়া ওমর। সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়ে ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছে না রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ক্লাস পরীক্ষা বর্জন, বিভিন্ন কমিটির সভা বর্জন, কেন্দ্রীয় লাইব্রেরি বন্ধ সহ 10টি কর্মসূচি ঘোষণা করেছে তারা। শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি আন্দোলনে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং আমরা চাই যে স্যাররা যেন দ্রুত ক্লাসে ফিরে আসে, আমাদের ক্লাসগুলো পরীক্ষাগুলো যেন চলমান থাকে। তো আমি চাই দ্রুত এটা সমাধান হোক এবং আমরা যেন ভোগান্তির শিকার হতে না হয়। আমরা আশা করেছিলাম যে সরকার উচ্চ মহল থেকে এই প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল হবে, আলোচনা করে বাতিল হবে এবং আমাদের সমস্যার সমাধান হবে, কিন্তু কোনো রকম আলোচনা হয়নি। এই জন্যই 1 জুলাই আজকে থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিগুলো সর্বাত্মক কর্মবিরতি ডেকেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষকরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা পৃথক পৃথক ব্যানারে কর্মসূচি পালন করেছে। বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান নেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। নেত্রকোনায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থবির হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে বিরত রয়েছেন শিক্ষকরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে খেলার খবর।